হ্যালো বন্ধুরা, ডাব্লিউবিসিএস অ্যান্ড পিএসসি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি তোমাদের জন্য যে আপকামিং রেলওয়ের এনটিপিসি পরীক্ষাটা আসছে সেই পরীক্ষার প্রিভিয়াস ইয়ার হিস্ট্রির একটা শেড নিয়ে এসেছি। আশা করছি হিস্ট্রির শেডগুলো কিন্তু তোমাদের এই আপকামিং এনটিপিসির পরীক্ষা ছাড়াও যে কোনো পরীক্ষাতে খুব উপকারে আসবে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওগুলোকে লাইক করো, পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করো, খারাপ লাগলে অবশ্যই ডিসলাইক করো এবং কমেন্ট কিন্তু অবশ্যই করো বন্ধুরা। আর যারা আমার চ্যানেলটা এখনও জয়েন করোনি, যারা এখনও আমার টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করনি তাদের কাছে অনুরোধ রইল, আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে, সেখান থেকে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটাতে জয়েন হয়ে যাও, টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হয়ে যাও। ওখানে কিন্তু আমি এই ভিডিওগুলোর পিডিএফ ফ্রিতে আমি আপলোড করে দেবো, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিও। আর যারা টেলিগ্রাম চ্যানেলটা খুঁজে পাচ্ছ না, ডেসক্রিপশন বক্স যেটা বোঝো না, অনেকে খুঁজে পাও না, তাদের বলে দিচ্ছি, আমি দেখবে প্রতিটা ভিডিওর শেষে কমেন্টে কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তোমরা সেখানে যাবে, সেখানেও গিয়ে খুঁজে যদি না পাও দেখবে টপ আর রিসেন্ট এই দুটো অপশান আছে। রিসেন্ট বলে অপশানটাতে ক্লিক করবে, দেখবে পেয়ে যাবে তো তোমরা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা, ওখান থেকে জয়েন হয়ে যেও। তো চলো বন্ধুরা, আজকে ক্লাসটা শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, তামিলনাড়ুতে লবণ সত্যাগ্রহ আন্দোলনের নেতৃত্ব দেন কে? তামিলনাড়ুতে লবণ সত্যাগ্রহ আন্দোলনের নেতৃত্ব দেন কে? লবণ সত্যাগ্রহ সময় তোমাদের আগের দিন আমি নোট দিয়েছি, মহাত্মা গান্ধীর যে লবণ সত্যাগ্রহ করেছিলেন পুরো নোটটাই দেওয়া আছে, তোমরা আগের দিন দেখে নিও। ডাব্লিউবিসিএসের জন্য যে হিস্ট্রি সেটটা দিয়েছিলাম সেখানটা তোমরা দেখে নিও। আর এইখানে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে শ্রী রাজাগোপালাচারী। তামিলনাড়ুতে লবণ সত্যাগ্রহ আন্দোলনের নেতৃত্ব দেন কে? শ্রী রাজাগোপালাচারী। কে কামরাজ, ডিসি সুব্রমণিয়াম, আচ্ছা দুবার কে কামরাজ পড়ে গেছে, হয়তো কোনো একটা আরেকটা অপশান ছিল, আমি ওটা ভুল করে টাইপ করে ফেলেছি। তো সঠিক উত্তর হবে চক্রবর্তী রাজা গোপালাচারী। তামিলনাড়ুতে লবণ সত্যাগ্রহের আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। চলো বন্ধুরা, পরের প্রশ্ন, জার্মানির স্টুটগার্টে 1907 সালে কোন ভারতীয়, কোন বানানটা ভুল হয়েছে বন্ধুরা, জার্মানির স্টুটগার্টে 1907 সালে কোন ভারতীয় বিপ্লবী সপ্তর্ষি নামক পতাকা উত্তোলন করেছিলেন? অপশানগুলো দেখে নেওয়া যাক। মহাত্মা গান্ধী, মাদাম কামা, বাল গঙ্গাধর তিলক, দাদাভাই নৌরোজি। সঠিক উত্তর হবে মাদাম কামা, যাকে ভারতীয় বিপ্লববাদের জননী বলা হয়। আর এই যে জার্মানির স্টুটগার্টে কে প্রথম ভারতীয় পতাকা বিদেশে উত্তোলন করেছিলেন, এই সম্বন্ধে দেখবে ডাব্লিউবিসিএসের প্রিভিয়াস ইয়ারের রিসেন্ট যে দুটো সেট ছেড়েছি, যতদূর মনে পড়ছে আমার হিস্ট্রি ডাব্লিউবিসিএসের 3 নম্বর সেটটাতেই দেখবে পুরো ডিটেলে আমি একটা খুব ভালো নোট করে দিয়েছি এই মাদাম কামার সম্বন্ধে, ওখানে কীভাবে কোন ডেটে উত্তোলন করেছিলেন এবং ওই পতাকাটার সম্বন্ধে কিছু প্রশ্ন আছে, ওই পতাকাটাও যে পুরো ডেসক্রিপশানটা আমি দিয়ে দিয়েছি, পারলে তোমরা ডাব্লিউবিসিএসের হিস্ট্রি ভিডিওগুলো দেখে নিও, তাহলে তোমার সুবিধা হবে। রিসেন্টলি ছেড়েছি দেখবে ডাব্লিউবিসিএস 3 নম্বর কি 4 নম্বর যে কোনো একটা ভিডিওতে আছে। আর এই যে ভিডিওটার নাম ছিল কিন্তু সপ্তর্ষি, এই ভিডিওটা বলছি, পতাকাটা যে পতাকাটা কিন্তু উত্তোলন করেছিল সেই পতাকাটার নাম ছিল সপ্তর্ষি। আর এই পতাকাটা ভারতে স্মাগেল করেছিল কিন্তু ইন্দুলাল ইয়াগনিক। দেখবে এই কোশ্চেনটাও দেখবে এনটিপিসির যখন আরও সেট আনবো দেখবে এই কোশ্চেনটা একটা আসবে যে এই পতাকাটা ভারতবর্ষে কে আর কি স্মাগেল করেছিল বা চালান করেছিল, তখন সঠিক উত্তর হবে ইন্দুলাল ইয়াগনিক। এই কোশ্চেনগুলো কিন্তু একটু সেন্ট্রাল পরীক্ষাতে বেশি আসে, দেখবে এনটিপিসির পরীক্ষাতে আসবে। আর আমি কিন্তু ডাব্লিউবিসিএসের ওখানে কিন্তু আমি অলরেডি নোট দিয়ে রেখেছি। ইন্দুলাল ইয়াগনিক কিন্তু এই পতাকাটা ভারতে স্মাগেল করেছিল। ভারতে মহাত্মা গান্ধীর প্রথম সফল সত্যাগ্রহ হলো খেদা সত্যাগ্রহ, চম্পারণ সত্যাগ্রহ, বারদৌলি সত্যাগ্রহ, লবণ সত্যাগ্রহ। সঠিক উত্তর হবে চম্পারণ সত্যাগ্রহ, যেটা 1917 সালে সংগঠিত হয়েছিল। এবং এটা কিন্তু চম্পারণ, জানো এটা অনেক সময় জিজ্ঞেস করে যে চম্পারণ সত্যাগ্রহ যেটা 1917 সালে হয়েছিল মহাত্মা গান্ধী দ্বারা, সেটা কোথায় অবস্থিত? কিন্তু এটা বিহারে অবস্থিত। খেদা কোথায় অবস্থিত? গুজরাটে অবস্থিত। খেদা সত্যাগ্রহ হয়েছিল 1918 সালে, এটাও মহাত্মা গান্ধী দ্বারা সংগঠিত হয়েছিল। বারদৌলি সত্যাগ্রহের প্রধান নেতা ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল, যেটা 1928 সালে সংগঠিত হয়েছিল এবং যেটা গুজরাটে অবস্থিত বারদৌলি। ঠিক আছে বন্ধুরা, সুরাট জেলাতে অবস্থিত যতদূর আমি জানি বারদৌলি। আর এই দেখছো যে খেদা সত্যাগ্রহ, চম্পারণ সত্যাগ্রহ, বারদৌলি সত্যাগ্রহ, এই সম্বন্ধে আমি যখন মিসলেনিয়াস পড়িয়েছিলাম এখানে কিন্তু আমি আরও ডিটেলে মানে এই আন্দোলন সত্যাগ্রহ সম্বন্ধে, মানে এই কিসের সত্যাগ্রহটা কী ধরনের এই সম্বন্ধেও কিন্তু আমি ডিটেলে নোট দিয়েছিলাম, পারলে মিসলেনিয়াসের হিস্ট্রির প্রিভিয়াস ইয়ার সেটগুলো দেখে নিও। তো চলো বন্ধুরা, পরের প্রশ্ন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919-এর পরিপ্রেক্ষিতে কোনটি সত্য নয়? তোমরা জানো যে বিভিন্ন রকম চার্টার অ্যাক্ট আছে ব্রিটিশ পিরিয়ডে, আবার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট আছে। তা এইখানে যে 4টে অপশান আছে এর ভেতরে কোনটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919-এর প্রেক্ষিতে সত্য নয়? এই আইনে একটা পৃথক প্রস্তাবনা ছিল, মানে একটা পিএমবেল ছিল। এই আইন দ্বারা কেন্দ্রীয় আইনসভাকে কক্ষ বিশিষ্ট করা হয়েছিল। এই আইন ভারতের কর্ম কমিশনের উপলব্ধি করায়। এখানে একটা সরি বন্ধু
বন্ধুরা এখানে একটা এই আইন ওটা আর কি টাইপটা হয়নি। এই আইনে ভারতে কর্ম কমিশনের উপলব্ধি করায়, আর এই আইনের অস্তিত্ব 1919 থেকে 1939 সাল পর্যন্ত ছিল। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে এই আইনের অস্তিত্ব 1919 থেকে 1939 সাল পর্যন্ত ছিল। এটা কিন্তু ভুল, মানে এখানে জানতে চেয়েছে যে এই চারটে যে অপশানে আছে তার ভেতরে 1919-এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পরিপ্রেক্ষিতে কোনটা ভুল। সঠিক এখানকার সঠিক তাহলে কোনটা ভুল? 4 নম্বর অপশানটা ভুল আছে, কারণ এই যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট কিন্তু 1919 থেকে 1935 সাল অবধি ছিল। 1935 সালে কিন্তু আবার গভর্নমেন্ট অফ দেখবে ইন্ডিয়া অ্যাক্ট 1935 আলাদা একটা অ্যাক্ট আছে, যেটা খুবই মানে পলিটির ক্ষেত্রেও যেটা লাগে, আবার দেখবে মডার্ন হিস্ট্রির ক্ষেত্রেও খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাক্ট, সে সম্বন্ধে আগে আমি তোমাদের পড়িয়েও ছিলাম। আর তাহলে ওই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 এটা কিন্তু 1935 সাল অবধি স্থায়িত্ব ছিল, আর এটা কিন্তু মন্টেগু চেমসফোর্ড আইন নামেও পরিচিত। ঠিক আছে বন্ধুরা, আর অনেক সময় দেখবে অনেক প্রশ্ন আসে যে 1935 সালে এই যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট ওখানে যে প্রিএমবেল ছিল, এই প্রিএমবেলটা কোন অ্যাক্ট থেকে আর কি নেওয়া হয়েছিল? তখন হবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 সালের যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট সেটা থেকে নেওয়া হয়েছিল। তোমরা এইখান থেকে দেখবে অনেক প্রশ্নের উত্তর দিতে পারবে। এই প্রশ্নটা অনেক সময় করে যে 1935 সালে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের যে প্রিএমবেল সেটা কোন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট থেকে নেওয়া হয়েছিল? এটা 1919 সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট থেকে নেওয়া হয়েছিল। ঠিক আছে বন্ধুরা, চলো পরের প্রশ্ন। ভারতের সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয়? লর্ড কর্নওয়ালিস, লর্ড ওয়েলেসলি, ওয়ারেন হেস্টিং, লর্ড উইলিয়াম বেন্টিক। সঠিক উত্তর হবে লর্ড কর্নওয়ালিস। ভারতের সিভিল সার্ভিসের প্রকৃত জনক কিন্তু লর্ড কর্নওয়ালিস। এছাড়া সিভিল সার্ভিস সম্বন্ধে কিন্তু আমি ভালো করে দেখবে মিসলেনিয়াসের প্রিভিয়াস ইয়ার হিস্ট্রি শেটগুলোতে আমি কিন্তু পুরোপুরি ভালো করে নোট দিয়ে রেখেছি। যেমন ধরো 1861 সালে মানে যখন আমাদের লর্ড ক্যানিং ভাইসরয় ছিল, তখন কিন্তু এই সিভিল সার্ভিস অফ ইন্ডিয়া অ্যাক্ট বলে একটা অ্যাক্ট পাস হয়েছিল, যেটার মাধ্যমে কিন্তু ভারতীয়রা সিভিল সার্ভিসে বসার সুযোগ পেয়েছিল। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের যিনি বড় ভাই বা ভ্রাতা সত্যেন্দ্রনাথ ঠাকুর কিন্তু প্রথম ভারতীয় যিনি সিভিল সার্ভিস পাস করেছিলেন। এই প্রশ্নটাও কিন্তু অনেক সময় আসে যে কোন ভারতীয় প্রথম সিভিল সার্ভিস পাস করেন, তখন সঠিক উত্তর হবে সত্যেন্দ্রনাথ ঠাকুর কিন্তু প্রথম ভারতীয় যিনি সিভিল সার্ভিস পাস করেছিলেন। আর ভারতীয়রা কিন্তু ওই এক দ্বারা 1861 সালে একটা সিভিল সার্ভিস অ্যাক্ট পাস হয়েছিল, সেই এক দ্বারা কিন্তু ভারতীয়রা সিভিল সার্ভিসে বসার যোগ্যতা মানে ভারতীয় বসার অনুমতি পেয়েছিল। এছাড়াও ওই সম্বন্ধে প্রচুর বলা যায়, তোমাদের ভবিষ্যতে আরেকবার ডিটেলের নোট দিয়ে দেবো, মিসলেনিয়াসেও কিন্তু নোট দেওয়া আছে। ভারতের নাইটাঙ্গেল নামে কে পরিচিত, যিনি ভারতীয় মহিলাদের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ করেছিলেন? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। মাদাম কামা, সরোজিনী নাইডু, বিজয়লক্ষ্মী পণ্ডিত, দুর্গাবাই দেশমুখ। সঠিক উত্তর হবে সরোজিনী নাইডু কিন্তু ভারতের নাইটাঙ্গেল নামে পরিচিত, যিনি কিন্তু ভারতীয় মহিলাদের আমাদের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ করেছিলেন সরোজিনী। আচ্ছা, এই যে অনেকেই জিজ্ঞেস করছো, এইটা খুব বিরক্তিকর আমি জানি, কিন্তু এইটা যদি না করি মানে একটা নির্দিষ্ট টাইম অন্তর যদি তোমাদের অ্যানালাইসিস করি আর এটা টাচ না করি, এটা কিন্তু আমার সফটওয়্যারটা হ্যাং হয়ে যাবে, আবার প্রথম থেকে ভিডিওটা স্টার্ট করতে হবে, সেটা সম্ভব নয়। আর টাচ করলেই কিন্তু এইরকম হয়ে যায়। ঠিক আছে বন্ধুরা, তাই জন্য টাচ করছি, একটু তোমাদের অসুবিধা হচ্ছে বুঝতে পারছি, একটু ম্যানেজ করে নিও। সরোজিনী নাইডু সম্বন্ধে এটা গুরুত্বপূর্ণ, উনি কিন্তু প্রথম ভারতীয় মহিলা যিনি কিন্তু জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন 1925 সালের কানপুর অধিবেশনে, প্রচণ্ড গুরুত্বপূর্ণ। আর দ্য গোল্ডেন তার লেখা অনেক গ্রন্থই আছে, কিন্তু দ্য গোল্ডেন থ্রেশহোল্ড এটা কিন্তু প্রচুর পরীক্ষায় আসে, যা গোল্ডেন থ্রেশহোল্ডের রচয়িতাকে। সঠিক উত্তর হবে দ্য গোল্ডেন থ্রেশহোল্ডের রচয়িতা হচ্ছে সরোজিনী নাইডু। ঠিক আছে বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ, এটা একটা কবিতার সংকলন। আর তিনি প্রথম ভারতীয় যিনি ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন 1925 সালের কানপুর অধিবেশনে। আর প্রথম মহিলা যিনি ভারতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন তিনি হচ্ছে অ্যানি বেসান্ত। 1917 সালে তিনি কিন্তু প্রথম মহিলা হিসাবে সভাপতিত্ব করেছিলেন, আর প্রথম ভারতীয় মহিলা হিসাবে সভাপতিত্ব করেছিলেন সরোজিনী নাইডু। আর সরোজিনী নাইডু সম্বন্ধে আরেকটু বলে দিই, তিনি কিন্তু প্রথম ভারতীয় মহিলা গভর্নর, তিনি ফার্স্ট ফিমেল গভর্নর, যিনি 1947 থেকে 1949 সাল অবধি কিন্তু উত্তরপ্রদেশের গভর্নর পদে আসীন ছিলেন। ঠিক আছে, যদি আসে যে ভারতের প্রথম মহিলা গভর্নরকে, সঠিক উত্তর হবে সরোজিনী নাইডু, যিনি 1947 থেকে 1949 অবধি উত্তরপ্রদেশ রাজ্যের কিন্তু গভর্নর পদে আসীন ছিলেন। এটাও কিন্তু আসতে পারে কোন রাজ্যের। আর বিজয়লক্ষ্মী পণ্ডিত সম্বন্ধে তোমাদের আগেও নোট দিয়েছি, এগুলো আগেও দিয়েছি আমি, তবু দিয়ে দিচ্ছি। বিজয়লক্ষ্মী পণ্ডিত ছিলেন ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি বা ইউএনজি এর প্রথম মহিলা সভাপতি, তিনি 8ম সভাপতি ছিলেন। 1953 থেকে 54 সাল অবধি কিন্তু তিনি ইউএনজি এর সভাপতির পদে আসীন ছিলেন, এবং তিনি ইউএনজি এর 8ম সভাপতি ছিলেন। ঠিক আছে বন্ধুরা, চলো পরের প্রশ্ন। আর দুর্গাবাই দেশমুখ সম্বন্ধে আর দিইনি, তিনি আমাদের গণপরিষদের কিন্তু দুর্গাবাই দেশমুখ সম্বন্ধে, দুর্গাবাই দেশমুখ কিন্তু গণপরিষদের ওনার একটা ভূমিকা আছে, সেটা ভবিষ্যতে আমার কোনো জায়গা ছিল না, আমরা দিতে পারিনি, ভবিষ্যতে সুযোগ পেলে আবার দিয়ে দেবো, চাইলে তোমরা দেখে নিতে পারো।
গুলনাবাদ যুদ্ধের নেতৃত্ব মাহমুদ হুতাকির নেতৃত্বে হয়েছিল এবং যুদ্ধটি কোথায় সংগঠিত হয়েছিল। আচ্ছা, এগুলো কিন্তু দেখবে আমাদের রাজ্য সরকারের পরীক্ষায় খুবই কম আসবে, কারণ এইগুলো কিন্তু আমাদের দেশের বাইরের অনেক যুদ্ধ, এগুলো কিন্তু অতটাও আমাদের পরীক্ষাতে আসে না। তবু এগুলো দেখে রাখো, সেন্ট্রালের পরীক্ষাতে যারা প্রিপারেশন নাও তাদের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ। গুলনাবাদের যুদ্ধের নেতৃত্ব মাহমুদ হুতাকির নেতৃত্বে হয়েছিল এবং যুদ্ধটি সংগঠিত হয়েছিল কত সালে? 1770, 1772, 1712, 1702। সঠিক উত্তর হবে 1722 সালের কিন্তু 8ই মার্চ কিন্তু এই যুদ্ধটা কিন্তু সংগঠিত হয়েছিল, গুলনাবাদের যুদ্ধ। আর এখানে এই যুদ্ধটা কাদের মধ্যে হয়েছিল? হোতাকি রাজবংশ আর সাফাভিদ সাম্রাজ্য। আর এই হোতাকি রাজবংশটা কোথাকার ছিল? মানে হোতাকি রাজবংশ ছিল আফগানিস্তানের, আর সাফাভিদ সাম্রাজ্য ছিল পারস্যের। পারস্য মানে যেটা বর্তমানে আমরা ইরান নামে চিনি, ঠিক আছে বন্ধুরা? আর এই হোতাকি রাজবংশ থেকে দেখবে আরেকটা প্রশ্ন আসবে, ওখানে দেখবে বিভিন্নভাবে বানান দিয়েছে হোতাকি কি হুতাকি। এইটা থেকে কিন্তু দেখলাম এনটিপিসিতে বেশ অনেক কটা কোশ্চেন এসছে। আমি যতটা আজকে আমি তোমার জন্য আনতে সমর্থ হয়েছি, মোটামুটি 20-21টার মতো প্রশ্ন আনতে সমর্থ হয়েছি, তাহলে দেখলাম এই কোশ্চেনটা বারবারই দেখলাম আরেকবার একটা অন্যভাবে এসছে। তাহলে ভালো করে দেখে নিও। অনেক সময় এইটা যেরকম আছে এইভাবেও আছে যে গুলনাবাদের যুদ্ধ হোতাকি রাজবংশের প্রতিপক্ষ কে ছিল, তখন হবে যে সাফাভিদ সাম্রাজ্যের সঙ্গে হয়েছিল, কিংবা সাফাভিদ সাম্রাজ্যের প্রতিপক্ষ কে ছিল, হোতাকি রাজবংশের মধ্যে ছিল। আর হোতাকি রাজবংশ কোথাকে রিপ্রেজেন্ট করছে? আফগানিস্তানের। আর সাফাভিদ সাম্রাজ্য রিপ্রেজেন্ট করছে পারস্যের। আচ্ছা, জাহাঙ্গীর কততম মুঘল সম্রাট ছিল? এটা সম্বন্ধে কিছু বলার নেই, সঠিক উত্তর হবে চতুর্থ। জাহাঙ্গীর কিন্তু চতুর্থ মুঘল সম্রাট ছিল। তোমরা জানো বাবার হলো আবার জ্বর, সারিল ঔষধে, এটা একটা ট্রিক আমাদের মুখস্থ রাখার জন্য, আশা করি এটা সবাই জানো। বাবার হলো আবার জ্বর, আর বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, সারিল ঔষধে, শাহজাহান, ঔরঙ্গজেব, মানে প্রতিটাই বাবার হলো আবার জ্বর, সারিল ঔষধের প্রতিটার যে ইনিশিয়াল লেটারগুলো পেলেই কিন্তু তোমরা মুঘল সাম্রাজ্যের যে প্রথম প্রতিষ্ঠা থেকে ঔরঙ্গজেব অবধি সব জানতে পেরে যাবে। তবে দেখবে আমাদের বাবার হলো আবার জ্বর, সারিল ঔষধে, এই টিকগুলো তখন আমাদের স্কুলে কাজে লাগতো, এখনও কাজে লাগবে। কিন্তু মানে ঔরঙ্গজেবের পরবর্তী যে মুঘল সম্রাটগণ কারা ছিল এবং শেষ, এইগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট, এগুলোই কিন্তু বেশি মানুষ ভুলে যায়। তাই এইগুলো বেশি ভালো করে দেখে নিও। বাবর থেকে ঔরঙ্গজেব তো মনে থাকবেই, ঔরঙ্গজেবের পরবর্তী থেকে আর দ্বিতীয় বাহাদুর শাহ অবধি কিন্তু বেশি ইম্পর্টেন্ট। বর্তমানে যে পরীক্ষাগুলো কন্ডাক্ট হচ্ছে তার এগেনস্টে বললাম আমি। 1600 সালে ভারতের ট্রেডিং পোস্ট স্থাপনের জন্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সনদ প্রদান করে। 1600 সালে ভারতের ট্রেডিং পোস্ট স্থাপনের জন্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সনদ প্রদান করে, মানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে 1600 সালে ভারতবর্ষে যে বিজনেস করবে এটার যে সনদ প্রদান করেছিল, কে করেছিল? রানী প্রথম এলিজাবেথ, রানী দ্বিতীয় এলিজাবেথ, রাজা পঞ্চম জর্জ, রাজা ষষ্ঠ জর্জ। সঠিক উত্তর হবে রানী প্রথম এলিজাবেথ কিন্তু এই সনদটা প্রদান করেছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। চলো পরের প্রশ্ন বন্ধুরা, একটু তাড়াতাড়ি পড়াচ্ছি বন্ধুরা, আজকের একটু মানে এটা আমার একটু বেরিয়ে যেতে হবে এক্ষুনি, একটু ধীরে ধীরে একটু পড়াতে পারছি না, একটু তাড়াতাড়ি পড়াচ্ছি, তার জন্য তোমাদের কাছে একটু আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কাকোরি ট্রেন ষড়যন্ত্র কত সালে সংগঠিত হয়েছিল? 1923 সালে, 1924 সালে, 1925 সালে, 1926 সালে। সঠিক উত্তর হবে 1925 সালের 9ই আগস্ট কিন্তু এই কাকোরি ট্রেন ষড়যন্ত্র কিন্তু বা কাকোরি ট্রেন ডাকাতি হয়েছিল। কাকোরি ট্রেন ডাকাতি মামলা বিভিন্নভাবে আসতে পারে, যে কাকোরি কনস্পিরেসি বা কাকোরি ট্রেন ডাকাতি মামলা বা কাকোরি ট্রেন ষড়যন্ত্র কত সালে হয়েছিল? 1925 সালে, এবং তারিখটাও ভালো করে মনে রেখো 9ই আগস্ট। আর এই যে কাকোরি ষড়যন্ত্র মামলার সঙ্গে যে মূল একদম নেতা ছিলেন, তিনি ছিলেন একদম কাকোরি ষড়যন্ত্রের সঙ্গে যার নাম মানে একদম অঙ্গাঙ্কিকভাবে জড়িত, তিনি হচ্ছেন রামপ্রসাদ বিসমিল। এবং এই চারজনের নামই ভালো করে মনে রাখো, রামপ্রসাদ বিসমিল, আশফাক উল্লাহ খান, ঠাকুর রোশন সিং, রাজেন্দ্র লাহিড়ী, কারণ এই চারজনের কিন্তু ফাঁসি হয়েছিল এই ষড়যন্ত্র, এই কাকোরি ট্রেন ডাকাতি মামলার এগেনস্টে। আরও অনেকে জড়িত ছিল, তাদের কিন্তু কাউকে দ্বীপান্তর করেছিল, কাউকে 5 বছরের জন্য সাজা হয়েছিল। এই চারটে নাম মনে রাখবে। আর সবথেকে ইম্পর্টেন্ট কিন্তু রামপ্রসাদ বিসমিল। আর যদি অনেক সময় আসে এটা, তখন এই যে এনারা যে ছিলেন, এনারা কোন অ্যাসোসিয়েশনের হয়ে কাজ করেছিলেন, যেমন ধরো অনুশীলন সমিতি, এদের ভেতরে অনেকেই অনুশীলন সমিতির সদস্য ছিলেন। হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশনের সহায়তায় কিন্তু এই কাকোরি ট্রেন ষড়যন্ত্র হয়েছিল। দেখবে এটাও অনেক সময় আসতে পারে যে কাকোরি ট্রেন ষড়যন্ত্র কোন সংগঠনের সহায়তায় হয়েছিল, তবে এই প্রশ্নটা দেখবে একটু পরেই আসবে। হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের সহায়তায় হয়েছিল, যেটার নাম কিন্তু প্রথমে যখন এটা প্রতিষ্ঠা হয় নাম ছিল হিন্দুস্তান রিপাবলিকান আর্মি, এবং এটার প্রতিষ্ঠাতা ছিল শচীন্দ্রনাথ সান্যাল। এটা সম্বন্ধে পরে বলছি। এই কাকোরি ট্রেন ষড়যন্ত্র যখন আছে, আচ্ছা এটা পরে বলে দিচ্ছি, এক্ষুনি আসবে এই প্রশ্নটা আরেকবার। 1907 সালে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ, ভারতীয় স্বাধীনতার সংঘ কোথায়
কোথায় প্রতিষ্ঠা হয়েছিল? সুরাট, ক্যালিফোর্নিয়া, বার্লিন, কলকাতা। সঠিক উত্তর হবে ক্যালিফোর্নিয়া, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত একটা অঙ্গরাজ্য মার্কিন যুক্তরাষ্ট্রের। 1907 সালের যে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ, যদি এইভাবে 1907টা ইন্ডিকেট করে দেয়, এবং অবশ্যই ওরা যখন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ তোমাদের জানতে চাইবে 1907 সালটা ইন্ডিকেট করে দেবে, না হলে রাসবিহারী বসু ওখানটা থাকবে না, যে কোনো একটা করবে, কারণ রাসবিহারী বসু একটা ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ প্রতিষ্ঠা করেছিলেন। তা 1907 সালে যে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ প্রতিষ্ঠা হয়েছিল সেটা ক্যালিফোর্নিয়াতে, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত, এবং এটার প্রতিষ্ঠাতা ছিলেন তারকনাথ দাস ও পাণ্ডুরঙ্গ খানকোজে। এছাড়াও অনেকেই কিন্তু এর সঙ্গে ছিলেন। এটাই কিন্তু তারকনাথ দাসটাই কিন্তু মেন মনে রাখবে যে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগসের প্রতিষ্ঠাতা যদি আছে 1907 সালে তারকনাথ দাস, আর পাণ্ডুরং খানকো যেটাও মনে রেখো। এছাড়াও অনেক নাম আসে, কিন্তু এই দুটো মেন, তারকনাথ দাসটা মেন। আর এই সম্বন্ধে নোট দেখে নাও, যদি আছে যে রাসবিহারী বসু যে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ প্রতিষ্ঠা করেছিল, এটা কিন্তু জাপানের টোকিওতে কিন্তু 1942 সালে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ প্রতিষ্ঠা করেছিল। যদি মানে দুটো ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগের সঙ্গে তোমরা গুলিয়ে ফেলো না, ঠিক আছে? 1907 সালে প্রতিষ্ঠা করেছিল তারকনাথ দাস, যেটা ক্যালিফোর্নিয়া, আর রাসবিহারী বসু প্রতিষ্ঠা করেছিলেন টোকিওতে, যেটা 1942 সালে প্রতিষ্ঠা করেছিলেন। চলো পরের প্রশ্ন, নিম্নলিখিত কে অ্যাসেম্বলি বোমা মামলায় ভগৎ সিংয়ের সঙ্গে অভিযুক্ত ছিলেন? ঠিক আছে, যে তোমাদের আগের দিন যে WBCS এর হিস্ট্রির 4th সেটটা পড়িয়েছিলাম, তোমরা একটু দেখে নিও, ওখানে কিন্তু 4 কি 3rd যেটা পড়িয়েছিলাম WBCS এর, দেখবে ওখানে কিন্তু এই যে অ্যাসেম্বলি বোমা মামলা সম্বন্ধে বলে দিয়েছে, এবং এটা অ্যাকচুয়ালি কোন অ্যাসেম্বলি বোমা মামলা সেটা দিইনি, আগের দিন দিয়েছে। দিল্লির অ্যাসেম্বলিতে যে বোমা নিক্ষেপ করেছিলেন, সেখানে ভগৎ সিংয়ের সঙ্গে আরেকজন যে মূল অভিযুক্ত কে ছিলেন? রামপ্রসাদ বিসমিল, বটুকেশ্বর দত্ত, আশফাকুল্লাহ, সূর্য সেন। সঠিক উত্তর হবে বটুকেশ্বর দত্ত। ঘটনাটা কবে হয়েছিল? 8ই এপ্রিল 1929 সালে। ঠিক আছে, তোমাদের আগের দিন বলেও দিয়েছি কোথায় ফাঁসি হয়েছিল, কোন ডেটে ফাঁসি হয়েছিল, কবে হওয়ার কথা ছিল, একদিন আগে এসছে। তোমরা দেখে নিও নোটটা, WBCS হিস্ট্রির যে প্রিভিয়াস ইয়ার নোটটা দিয়েছি। এবং জানারা যে দুজন বোমাটা নিক্ষেপ করেছিলেন দিল্লি অ্যাসেম্বলি হলে, একজন ছিলেন ভগৎ সিং আর একজন বটুকেশ্বর দত্ত। চলো পরের প্রশ্ন, কাকুরি ট্রেন ডাকাতি সংগঠিত হয়েছিল নিম্নলিখিত কোন সংগঠনের দ্বারা? একটু আগে এসেছিল যে কাকুরি ট্রেন ডাকাতি একটা কোশ্চেন এসেছিল, যেটা এখানে দেখছো এবারে দিয়েছে যে কোন সংগঠনের দ্বারা কিন্তু এটা সংগঠিত হয়েছিল। অপশান 1 স্বরাজ দল, ভারতীয় জাতীয় কংগ্রেস, অনুশীলন সমিতি, হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন। সঠিক উত্তর হবে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের দ্বারা কিন্তু এই কাকুরি ট্রেন ডাকাতি বা কাকুরি কনস্পিরেসি যে মামলাটা, কিন্তু কাকুরি কনস্পিরেসিটা কিন্তু সংগঠিত হয়েছিল, যেটার আরেকটা তোমাদের তখন একটা নাম বললাম, এবং সেটা 3টে নামেই পরিচিত। হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন, যখন এটা আর কি কোর্টে পেশ হয়, এই ডাকাতির মামলার সপক্ষে যে নথিগুলো পেশ হয়, তখন কিন্তু সেখানে নামটা ছিল হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন, এবং এটা কিন্তু হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন নামে প্রতিষ্ঠিত। এবং হিন্দুস্তান রিপাবলিকান আর্মি যেটা প্রতিষ্ঠাকালে এর নাম ছিল, এবং এর প্রতিষ্ঠাতা শচীন্দ্রনাথ সান্যাল। যদি কখনো আসে তোমরা এটা দিও, এর প্রতিষ্ঠাতাকে শচীন্দ্রনাথ সান্যাল। ঠিক আছে, আর খুব ভালো করে দেখেছো আগের কোশ্চেনটার সঙ্গে, মানে তোমার যখনই তোমরা পড়বে শুধু ওই একটা পড়বে না, দেখবে যে একটা প্রশ্ন থেকে আরও কতগুলো উত্তর বেরোতে পারে, তাহলে তোমরা ম্যাক্সিমাম নাম্বার অফ কোশ্চেন কিন্তু অ্যাটেম্প্ট করতে পারবে। ঠিক আছে, এরমভাবেও ধরো আসতে পারে যে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন, যেটা কাকুরি ষড়যন্ত্র মামলার সঙ্গে যুক্ত ছিল, তার প্রথম নাম কী ছিল, তার প্রতিষ্ঠাকালের নাম কী ছিল? প্রতিষ্ঠাকালের নামটা দেখবে, যত আমার একটু আগেই পড়লাম মনে আছে, হিন্দুস্তান রিপাবলিকান আর্মি ছিল, এবং ওটা কিন্তু হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন নামেও পরিচিত। 3টেই কিন্তু তোমরা নামটা ভালো করে মনে রেখো। তো চলো বন্ধুরা পরের প্রশ্ন। এছাড়াও কিন্তু অনেকেই যুক্ত ছিলেন, ঠিক আছে, আর এখানে যারা যুক্ত ছিল তাদের ভেতর বেশিরভাগই কিন্তু অনুশীলন সমিতির সদস্য ছিলেন। প্রাদেশিক স্বায়ত্তশাসন বা প্রভিন্সিয়াল অটোনমি, মানে এই যে দেখছো প্রাদেশিক স্বায়ত্তশাসন বা প্রভিন্সিয়াল অটোনমি, মানে কস্টটা একটু ইনকমপ্লিট আছে, ওখানে এরামই ছিল। মানে এই 4টে যে অ্যাক্ট দেখছো, তার ভেতরে কোনটার সাথে জড়িত? প্রাদেশিক স্বায়ত্তশাসন বা প্রভিন্সিয়াল অটোনমি, ইংলিশ নামটা মনে রেখো, কোনটার সঙ্গে যুক্ত? ভারত শাসন আইন 1935, মন্টেগু চেমসফোর্ড রিপোর্ট, ভারত শাসন আইন 1919, এবং ভারতীয় স্বাধীনতা আইন 1947। ঠিক আছে বন্ধুরা, সঠিক উত্তর হবে কিন্তু ভারত শাসন আইন 1935 কিন্তু এটা কিন্তু এই 1935 সালের যে ভারত শাসন আইনটা আসে, সেখানেই কিন্তু এই প্রাদেশিক স্বায়ত্তশাসন বা প্রভিন্সিয়াল অটোনমি কিন্তু ইন্ট্রোডিউস হয়। এবং এই যে 1935 সালের যে ভারত শাসন আইন, জানো তোমাদের আগেও পড়িয়েছি, খুবই গুরুত্বপূর্ণ। লিনলিৎকো কমিটির সুপারিশ অনুসারে কিন্তু এই ভারত শাসন আইনটা এসেছিল, যতদূর আমার মনে পড়ছে, তোমরা একটু চেক করে নিও। ফেডারেল কোর্ট এটার এই আইনের দ্বারা স্থাপন করা হয়েছিল, তোমরা একটু চেক করে নিও। এই প্রশ্নগুলো আসে, এগুলো কিন্তু আগে আমি অলরেডি দিয়ে দিয়েছি মিসলেনিয়াসে।
হিস্ট্রিগুলো চেক করলে পেয়ে যাবে। আচ্ছা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এখানে কিন্তু ওখানে অপশানটা ওরা আর কি ঠিকও দিয়েছে, উত্তরটা ঠিকও দিয়েছে, আবার কিন্তু সাজানোটা ভুল হয়েছে। মানে আমার একটুখানি খটোমটো লেগেছে বলে আমি আর অপশানগুলো দিইনি, আমি জাস্ট উত্তরটা নিজের মতো সাজিয়ে দিয়েছি। গোলকুন্ডা দুর্গ নির্মিত হয় কোন বংশের আমলে? আচ্ছা, গোলকুন্ডা নির্মাণ হয়েছিল যদি আসে যে কোন রাজবংশের আমলে গোলকুন্ডা দুর্গ নির্মিত হয়েছিল, এটা হবে কাকাতিয়া রাজবংশের আমলের গোলকুন্ডা দুর্গ নির্মিত হয়েছিল। এবং কে নির্মাণ করেছিলেন? তখন সঠিক উত্তর হবে প্রতাপরুদ্র। রাজা প্রতাপরুদ্র, যিনি কাকাতীয় রাজবংশের একজন রাজা ছিলেন, তিনি কিন্তু এই গোলকুন্ডা দুর্গ নির্মাণ করেছিলেন 11 শতকে। পরে এটা কিন্তু কুতুবশাহী বংশের অধিকারে আসে। তোমরা যদি যখন ওই বাহুমানি সাম্রাজ্য পড়েছো আশা করি, সেখানে দেখবে পড়লেই তোমরা জানতে পারবে, বাহুমানি বিজয়নগর এই সময়টায় এই জায়গাটা পড়লেই তোমরা কুতুবশাহী সম্বন্ধে জানতে পারবে। কুতুবশাহী বংশ মানে কুলি কুতুব শাহ, যিনি কুতুবশাহী বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কুলি কুতুব শাহ, তিনি কিন্তু পরে এই গোলকুন্ডা দুর্গের অধিকার নেয় এবং গোলকুন্ডাকে রাজধানী হিসাবে কিন্তু পরে কিন্তু ঘোষণা করেন। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। ওখানে দিয়েছিল কুতুব শাহ, ওখানকার অপশান অনুযায়ী কুতুবশাহী রাজবংশ ঠিক ছিল। মানে যদি কখনো দেখো যে ওখানে প্রশ্নটা এরকম ছিল যে গোলকুন্ডা দুর্গ নির্মিত হয় কোন বংশের আমলে, 3টে অন্য বংশের সঙ্গে একটা ছিল কুতুবশাহী বংশ, ওখানকার অপশান অনুযায়ী কুতুবশাহী বংশটা ঠিক, কিন্তু সঠিকটা হবে যে প্রতিষ্ঠা করেছিল কাকাতিয়া রাজবংশ, পরে কিন্তু অধিকারে আছে কুতুবশাহী বংশের। ঠিক আছে, তোমরা একটুখানি বুঝে উত্তরটা দেবে। যখনই কোশ্চেন দেখবে একটুখানি তোমাদের অ্যানালাইসিস করা যেতে পারে এরকম কোশ্চেন, একটু বুঝে নেবে, তারপর কিন্তু তোমরা নিজে অ্যানালাইসিস করে তারপর উত্তরটা দিও। পানিপথের তৃতীয় যুদ্ধে আহমেদ শাহ আবদালির প্রতিপক্ষ ছিল মুঘল, লোদি, মারাঠা, খিলজি। এই সম্বন্ধে দ্বিতীয় প্রথম পানিপথ যুদ্ধ সম্বন্ধে মিসলেনিয়াসে খুব ভালোভাবে পড়িয়েছিলাম, তোমরা দেখে নিও নোট। আর তখন জাহাঙ্গীর নিয়ে একটা কোশ্চেন এসেছিলো, ওটা বলতে গিয়েও ভুলে গেলাম। জাহাঙ্গীর সম্বন্ধে কিন্তু দেখবে আমি একটা মিসলেনিয়াস আর ক্লার্কশিপের জন্য একটা প্র্যাকটিস সেট ছেড়েছিলাম। ওই প্র্যাকটিস সেট দেখবে তোমরা প্লে লিস্টে চেক করলে পেয়ে যাবে। প্রিভিয়াস ইয়ার সেট নয়, প্র্যাকটিস সেট এরমভাবে লেখা আছে। 4টে প্র্যাকটিস সেট ছেড়েছিলাম মিসলেনিয়াস পরীক্ষার সময়। ওই একটা প্র্যাকটিস সেটে কিন্তু শুধু হিস্ট্রির কোশ্চেন যেদিন ছেড়েছিলাম, হিস্ট্রির প্র্যাকটিস সেট যেদিন ছেড়েছিলাম, ওখানে কিন্তু জাহাঙ্গীর সম্বন্ধে আমার কিন্তু ডিটেলে একটা নোট দেওয়া আছে। ওর বাইরে কিন্তু জাহাঙ্গীর থেকে তোমাদের কোনো প্রশ্ন আসবে না। তো এখানে সঠিক উত্তর কে হচ্ছে? মারাঠা। মানে আহমেদ শাহ আবদালির প্রতিপক্ষ ছিল মারাঠা, এবং মারাঠার যে প্রধান সেনাপতি ছিলেন, এটা অনেক সময় আসতে পারে, তখন সঠিক উত্তর হবে সদাশিব রাও ভাউ। এছাড়াও অনেকে ছিলেন, কিন্তু সদাশিব রাও ভাউটার নামটা মনে রাখবে। 1761 সালের 14ই জানুয়ারি কিন্তু এই যুদ্ধটা সংগঠিত হয়েছিল। তারিখটাও তোমরা কিন্তু খুব ভালো করে মনে রেখো, তারিখটা না মনে রাখলে কিন্তু হবে না, তারিখটাও কিন্তু আসতে পারে, কারণ একটুখানি ডাইরেক্ট দেবে না। যেমন প্রথম পানিপথের যুদ্ধ, দ্বিতীয় পানিপথের যুদ্ধ, এগুলো কিন্তু তোমার তারিখটা খুব ভালোভাবে একটু মনে রেখো। আচ্ছা, এই সময় মুঘল সম্রাট কে ছিল? এটাও খুব গুরুত্বপূর্ণ। তৃতীয় পানিপথের যুদ্ধের সময় মুঘল সম্রাট ছিল দ্বিতীয় শাহ আলম, এবং দুরানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন। আর এই যে আহমেদ শাহ আবদালি দেখছো, আহমেদ শাহ আবদালি ছিল কিন্তু দুরানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। আর তারিখগুলো তোমরা খুবই ভালো করে মনে রাখবে, যেমন পলাশির যুদ্ধ বলো, যে কোনো যুদ্ধ, কারণ খুবই শক্ত মনে রাখতে হবে। যেমন ধরো প্রথম পানিপথের যুদ্ধ, যেটা বাবরের সঙ্গে ইব্রাহিম লোদি 1526 খ্রিস্টাব্দে, ওটা যতদূর আমার মনে পড়ছে 20 এপ্রিল হয়েছিল। একটু তোমরা চেক করে নিও, 20 এপ্রিল যতদূর সময় মনে পড়ছে প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল 1526 খ্রিস্টাব্দে। এইগুলো কিন্তু খুবই লাগবে তোমাদের, কারণ ওরা কিন্তু পরীক্ষার ট্রেন্ড আস্তে আস্তে ধরন পাল্টে যাচ্ছে, আরও ডিফিকাল্ট করে দিচ্ছে। কোন দিন ভারত বিভাজন ঘোষণা করা হয়? মানে ভারত যে বিভাজন হবে, ভারত ও পাকিস্তান দুটো আলাদা দেশ হবে, এটা কোন দিন ঘোষণা করা হয়েছিল? লর্ড মাউন্টব্যাটেন এই ঘোষণাটা করেছিলেন 15ই আগস্ট 1947, 3ই জুন 1947, 1ই জুলাই 1947, 17ই জুলাই 1947। সঠিক উত্তর হচ্ছে 3 জুন 1947 সালে কিন্তু এই ভারত বিভাজন ঘোষণা করা। এই প্রশ্নটা কিন্তু দেখবে প্রচুরবার ক্লার্কশিপে এসছে, মিসলেনিয়াসে এসছে, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খুব ভালো করে মনে রেখো। আমাদের যে 15ই আগস্ট 1947 সালে যে আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, এর ঘোষণাটা করেছিল 3 জুন 3রা জুন 1947 সালে। ঠিক আছে বন্ধুরা, 3রা জুন 1947 সালে লর্ড মাউন্টব্যাটেন কিন্তু ঘোষণাটা করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব উপাধিতে কে ভূষিত করেন? মহাত্মা গান্ধী, বাল গঙ্গাধর তিলক, জওহরলাল নেহরু, লালা লাজপত রায়। সঠিক উত্তর হবে মহাত্মা গান্ধী। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব উপাধিতে ভূষিত করেছিলেন মহাত্মা গান্ধী। আবার যদি কখনো প্রশ্ন আসে যে আমাদের গান্ধীজিকে যে মহাত্মা উপাধি কে দিয়েছিলেন, তখন সঠিক উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। মানে মহাত্মা গান্ধীকে মহাত্মা উপাধি দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, আর রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব উপাধি দিয়েছিলেন মহাত্মা গান্ধী। মানে দুটোর সঙ্গে একদম লিঙ্ক, খুব ভালো করে মনে রেখো। আচ্ছা, সাঁচি স্তূপ কে নির্মাণ করেন? বিন্দুসার, চন্দ্রগুপ্ত মৌর্য, অশোক, কনিষ্ক। সঠিক উত্তর হবে সাঁচি স্তূপ নির্মাণ করেছিলেন অশোক, যেটা মধ্যপ্রদেশে অবস্থিত। এবং এখানে একটা খুব গুরুত্বপূর্ণ একটা নোট দিয়ে দিই, এটাও কিন্তু পরীক্ষায় আসে। 200 টাকার নোটে কিন্তু সাঁচি স্তূপের চিত্র আছে। ঠিক আছে বন্ধুরা, তোমরা কিন্তু এটা তোমাদের অনেকদিন বলেও ভাবছিলাম, স্ট্র্যাটেজিকের ক্ষেত্রে বলেও ভেবেছিলাম, বিভিন্ন রকম নোট তোমরা হাতে নিয়ে যাবে। 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 2000 টাকা। এখন জানি না কোন নোটগুলো অ্যাভেলেবেল আছে,
তাহলে ওই দেখবে যে নোটের প্যানেল একটা থাকে, ওখানে কটা ভাষা আছে, আর বিশেষ করে দেখবে যে কোন নোটে কি চিত্র দেওয়া আছে, ঠিক আছে? যেমন 200 টাকার নোটে কিন্তু এই সাঁচি স্তূপের চিত্রটা দেওয়া আছে। এগুলো একটু তোমরা নিজে থেকেও দেখে নেবে, পারলে তোমরা একটু চেক করে নিও নেট থেকে, এগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে। সব নোটগুলোই তোমরা চেক করে নিও, বিশেষ করে রেলওয়ের পরীক্ষায় দেখবে একটা নোট সম্বন্ধে প্রশ্ন আসবেই। হুতাকি রাজবংশ কোন দেশকে সমৃদ্ধ করে? একটু আগেই হুতাকি এই যে যুদ্ধটা সম্বন্ধে বলছিল, যে হুতাকি যুদ্ধ কবে হয়েছিল, কত সালে হয়েছিল, কার সম্বন্ধে, শাসানীয় রাজবংশ আর হুতানি যেটা বলছিলাম, এখানে দিয়ে যাওয়ার হুতাকি রাজবংশ কোন দেশকে সমৃদ্ধ করে, মানে হুতাকি রাজবংশের সঙ্গে কোন দেশ যুক্ত? সঠিক উত্তর হবে আফগানিস্তান। আর এই হুতাকি রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? মীর ওয়াইস হুতাক, ঠিক আছে বন্ধুরা? হুতাকি রাজবংশের প্রতিষ্ঠা করেন মীর ওয়াইস হুতাক। এগুলো কিন্তু বাইরে অতটা কিন্তু আমাদের দেখবে অতটাও মানে বইপত্রে অ্যাভেলেবেল পাবে না, তবুও এগুলো একটু জেনে রাখো, যাতে তোমাদের যদি কমন পেয়ে যাও তো খুবই ভালো হবে। মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে কোথায়, আচ্ছা এইখানে আমার একটা রাজধানী লিখতে হবে, এটা আমি ভুলে গেছি। মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে কোথায় তার রাজধানী স্থানান্তরিত করে, রাজধানীটা আমি লিখতে ভুলে গেছি। আমি যখন পিডিএফ আমরা আপলোড করব তখন কিন্তু আমি যেগুলো ভুল হয় আমি ওটা রেকটিফাই করে দেবো। মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে কোথায় স্থানান্তরিত করেন রাজধানী? দৌলতাবাদের রাজধানী কিন্তু এই দৌলতাবাদ, এলাহাবাদ, ঔরঙ্গাবাদ, সাহারানপুর, কোথায় স্থানান্তরিত করেছিলেন? সঠিক উত্তর হবে দৌলতাবাদে কিন্তু মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে রাজধানী স্থানান্তরিত করেছিলেন। এবং এখান সম্বন্ধে এটা কিন্তু বিভিন্নভাবে আসতে পারে, যে মোহাম্মদ বিন তুগলক কিন্তু দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তরিত করেছিলেন, এবং পরে কিন্তু এর নাম রেখেছিলেন দৌলতাবাদ। এটাও কিন্তু ধরি অপশানে যদি দেখো যে মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে কোথায় রাজধানী স্থানান্তরিত করেছিলেন, অপশানে দৌলতাবাদের জায়গায় দেবগিরি আছে, তখন সঠিক উত্তর দেবগিরি দেবে। উনি কিন্তু প্রথমে দিল্লি থেকে দেবগিরিতে তার রাজধানী স্থানান্তরিত করেছিলেন, এবং পরে দেবগিরির নাম পরিবর্তন করে রেখেছিলেন দৌলতাবাদ। চলো পরের প্রশ্ন বন্ধুরা। আচ্ছা বন্ধুরা, হয়ে গেল, আজকে বেশি প্রশ্ন আনতে পারিনি, এই 21টার মতো প্রশ্ন এনেছিলাম। আচ্ছা খুব তাড়াতাড়ি আমি কিন্তু আরও এনটিপিসির আরও সেট নিয়ে, এবং আমি ইচ্ছা আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই, ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল, এছাড়াও তোমার ডাব্লিউবিসিএসে যেরকম পড়াচ্ছি সেই সব নিয়েও আসবো, এবং অঙ্কেরও কিন্তু তোমাদের ক্লাস শুরু করাবো, ডাব্লিউবিসিএসে পিওয়াইকিউ খুব তাড়াতাড়ি শুরু করাবো। তো চলো বন্ধুরা, ততক্ষণ গুড ডে অ্যান্ড গুড বাই।